আমরা 25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসার পরে উনি বলেছেন যে আমি সবাইকে নিয়ে দেশ গড়তে চাই। সবাইকে নিয়ে গড়বার ক্ষেত্রে সরকার শপথ গ্রহণ করবার কয়েকদিনের মধ্যেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সরকার যে কাজ করছে সেটা আমরা দেখছি। প্রথমত আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সে পদক্ষেপ গ্রহণ করেছে, সে প্রশাসনকে সাজাবার জন্য এবং প্রশাসনে যারা এই দীর্ঘ 1.5 বছরে যারা নানা অনিয়মের সাথে সংযুক্ত ছিল, স্বজনপ্রীতি সহ নানা ধরনের অনিয়মের সাথে যুক্ত ছিল, তাদেরকে অপসারণের মাধ্যমে সরকারের কার্যক্রম ফাংশনাল অ্যাক্টিভিটিস যাতে সুন্দরভাবে করা যায় সেই ক্ষেত্রে তিনি সরকারি রাষ্ট্রের মনোভাব সম্পন্ন কিছু ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন, যে ব্যক্তিরা আপনার যা প্রশাসনিক সক্ষমতা এবং কার্যক্ষমতা জরুরি ভিত্তিতে সম্পন্ন করে দেশকে গতিশীল একটি প্রশাসনে রূপান্তরিত করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোনো দলীয় হুমকি ধামকির মাধ্যমে পুলিশকে তটস্থ করা যাবে না, এবং পুলিশকেও বলা হয়েছে যে একজন অফিসার সরাসরি কোনো এমপি বা মন্ত্রীকে ফোন করবে না, সে দলীয় শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় এবং সরকারি কার্যবিধি যাতে সঠিকভাবে সম্পন্ন করা হয় এই জন্য তাদেরকে রুলস অফ প্রেসিডেন্সি ফলো করবার জন্য উনি সতর্ক করেছেন। ঠিক আমরা দেখেছি যে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষা এবং শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে, ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপগুলো সরকার গ্রহণ করেছে এগুলো আমাদের জাতীয় অর্থনীতি, জাতীয় ঐক্য এবং সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক স্বকীয়তা ও বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এবং 5 আগস্টের পরে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত যে মামলাগুলো হয়েছে, আমরা বারবার বলে এসেছি এই মামলাগুলো বিভিন্ন কারণে মব সৃষ্টির উদ্দেশ্যে, কাউকে হয়রানি করবার জন্য, ব্যক্তিগত শত্রুতা হাসিলের উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছে। এবং এখানে সরকারি উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা যারা 2018 সালে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে, যাদের বয়স 73-77 বছর, পুলিশের এমন অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি চিনি যাদের সাথে আমাদের যোগাযোগ হয়, তারা এই জিনিসটাকে দেখছি যে তাদের বগুড়াতে মামলা, তাদের দিনাজপুরে মামলা, তাদের বরিশালে মামলা, সাংবাদিকদের একইভাবে হয়রানি করা হয়েছে। এবং এই কালপ্রিট যারা, এই সরকারের উচিত হবে এদেরকে চিহ্নিত করা। এরা কোনো দলের, কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর কোনো সম্পদ নয়, এরা রাষ্ট্রের সন্ত্রাস এবং জনজীবনকে অতিষ্ঠ করবার জন্য এরা যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করেছে এতদিন। এবং বিএনপির নামে যে ধরনের বদনাম, অপবাদ নানা সংগঠনগুলো পরিচালনা করবার পরেও বিএনপির নামে দিয়েছে, এইগুলোর সাথে এই বদমাইশি কর্মকাণ্ডে যারা যুক্ত তারা জড়িত এবং তাদেরকে চিহ্নিত বিএনপি করবে আমরা নিশ্চিত। এবং সেই চিহ্নিত করবার মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বিএনপি আইনের শাসন। যারা এই রাজনৈতিক দলের নামে যারা মামলা করেছে, যারা মানুষকে জিম্মি করেছে, যারা মব সন্ত্রাস করেছে, যারা চাঁদাবাজি করেছে, তারাই হচ্ছে এই ধরনের বদমাশ। সে কোনো দলের হতে পারে না। তারা যদি কোনো দলীয় পরিচয় এটা সব দলেই আছে, আর যদি দলীয় পরিচয় বহন করে তাহলে এইটা হচ্ছে কোনো দলীয় পরিচয় না। এবং এই ধরনের লোক কোনো দলে না থাকলে দলের কিছু যায় আসে না। 5 আগস্টের পরে আমরা সেটা দেখেছি। এবং গণমানুষের যে আন্দোলন, সে আন্দোলনে আমরা দেখেছি জনমানুষের স্বতঃস্ফূর্ততা, ন্যায্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তার ভিত্তিতে তারা কিন্তু সেই আন্দোলনটা করেছে। সুতরাং এই ধরনের গুটি কতক লোক যারা হুমকি দেয়, ধামকি দেয়, নৈরাজ্য করে, চাঁদাবাজি করে, এদেরকে কোনো দলের সম্পদ নয়, এরা দলের সম্মান বিনষ্টকারী এবং এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা এবং নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করি আমি। এবং সেই কাজটি এই সরকার করছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল দেশের নিরাপত্তা নীতিতে কোনো পরিবর্তনের নির্দেশ করছে কিনা? সেনাবাহিনী, একটা সরকার যখন তার কর্মসূচি বাস্তবায়ন করতে যায় তখন সে চিন্তা করে সার্বিক, বিশেষ করে সশস্ত্র বাহিনী তার জন্য কতটুকু নিরাপদ, এবং সশস্ত্র বাহিনীর নিরাপত্তা, শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীকে নিয়ে আগাবার জন্য যে কর্মসূচিগুলো, সূচকগুলো নির্ধারণ করতে হয়, সেখানে কাউকে হয়তো বা ওএসডি করতে হয়,
কাউকে অথবা অন্য মন্ত্রণালয় বদলি করতে হয়, এভাবে করেই কিন্তু সশস্ত্র বাহিনীর শ্রেণী বিন্যাস এবং শৃঙ্খলা সাজাতে হয়। সুতরাং সরকার যেখানে মনে করেছে সশস্ত্র বাহিনীতে পরিবর্তন জরুরি, সে তার স্বার্থে এবং সে তার রাজনৈতিক কৌশলের কারণেই এটা করেছে। এখানে আমরা একটা স্বাভাবিক নিয়ম বা প্রক্রিয়া হিসেবে ধরে নিই। এক্ষেত্রে আমাদের আবেগতাড়িত হবার কোনো স্থান আছে বলে আমরা মনে করি না।